Hello, welcome to my class. Welcome to all of you. আজ আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় সেকেন্ড ডে আজকে ডে সেকেন্ড। আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই লাইক দিয়েছো এবং তোমরা অনেকেই ভালো রেসপন্স করেছো, কমেন্ট লিখেছো, সাবস্ক্রাইব করেছো। এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমার ক্লাস স্পেশালি ফর বিগিনার্স, এবং ধীরে 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 কিন্তু আমরা সব ক্লাসের জন্য সব রকম আলোচনা করে দেবো। পাস্ট টেন্স কি জিনিস? পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। অতীত ঘটনাটা কি? অতীত মানে যেটা আগে হয়ে গেছে, যার ফল এখন আর বর্তমান নেই। যে কাজ বা যে ঘটনা আগে ঘটে গেছে কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে বলা হচ্ছে অতীতকাল। তাহলে অতীতকাল সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা অতীতকাল সম্পর্কে আজকে আলোচনা করছি। আমরা দেখেছি প্রেজেন্ট টেন্সে যেরকম চারটে ভাগ রয়েছে, ঠিক তেমনি পাস্ট টেন্সেও চারটে ভাগ রয়েছে, ফিউচার টেন্সেও চারটে ভাগ রয়েছে। আজকে পাস্ট টেন্সের ভাগগুলো সম্পর্কে আলোচনা করব যতদূর সম্ভব। পাস্ট টেন্সের প্রথম ভাগ হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট টেন্সের সংজ্ঞা সম্বন্ধে তোমাদের বলে দেওয়া হলো। সংজ্ঞাটা কি? যে ঘটনা অতীতে ঘটে গেছে, যার ফল এখন আর বর্তমানে নেই, তাকে বলা হচ্ছে অতীতকাল বা পাস্ট টেন্স। এবার পাস্ট টেন্সের যে চারটে ভাগ, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে ভাগ যেমন প্রেজেন্টে ছিল, পাস্টেও আছে। তাহলে আমরা শুরু করি পাস্ট ইনডেফিনিট সম্পর্কে। পাস্ট ইনডেফিনিটটা কি জিনিস? পাস্ট ইনডেফিনিট হচ্ছে ওইটাই যেটা কথা আগে বললাম, যেটা হয়ে গেছে আগে। যেমন ধরো, সে বিদ্যালয়ে গিয়াছিল। সে বিদ্যালয়ে গিয়াছিল, হি ওয়েন্ট টু স্কুল। এখানে হি ওয়েন্ট টু স্কুল গঠন প্রণালীটা কীরকম হবে, কিভাবে আমরা ফরমেশনটা কি করে হবে? সাবজেক্ট বা কর্তার পরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ সেকেন্ড ফর্ম। পাস্ট ফর্ম বসবে। গো থেকে ওয়েন্ট হয়, তাহলে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। পরিষ্কার কথা, হি ওয়েন্ট টু স্কুল, আর এর মধ্যে কোনো ঝামেলা নেই। হি ওয়েন্ট টু স্কুল। তারপরে কি আছে? ধরো, অমল একটি সাপ মারিয়াছিল। অমল একটি সাপ মারিয়াছিল, এটাও একটা উদাহরণ। অমল কিল্ড এ স্নেক। কিলটা হচ্ছে মেইন ভার্ব। কিল হচ্ছে মেইন ভার্ব, তা থেকে পাস্ট টেন্স করলে হচ্ছে কিল্ড। এখন গো থেকে আমি ওয়েন্ট করলাম, কিল থেকে কিল্ড করলাম। কিলের পরে কিল্ড হলো যে সমস্ত ভার্বের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল একই হয়, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, আর যেগুলো পাল্টে যায় সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তারপরে দেখো, এই দুটো উদাহরণ তোমরা পেয়ে গেলে। ইনডেফিনিটের তোমরা দুটো উদাহরণ পেয়ে গেলে। ইনডেফিনিটের পরে তাহলে ইনডেফিনিটে কি পেলাম? গো থাকলে ওয়েন্ট হবে, কিল থাকলে কিল্ড হবে। আর ধরো, তপন রোজ সকালে বেড়াতো। তপন ওয়াকড এভরি মর্নিং, অথবা তপন ইউজ টু ওয়ার্ক এভরি মর্নিং, এটাও হতে পারে। অথবা আর কি হতে পারে? তপন ইউজ টু ওয়ার্ক হতে পারে, তপন উড ওয়ার্ক হতে পারে। এখন দেখো, উড এবং ইউজ টু দুটোর মানে কিন্তু করতো, এটা হয়। কিন্তু দুটোর মধ্যে একটু সামান্য, খুব স্লাইটেস্ট তফাৎ আছে। সেই তফাৎটা তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা ব্যবহার করতে পারো। না করলেও যে বিরাট কোনো একটা অসুবিধা হবে তা নয়। এখন উড আর ইউজ টু হচ্ছে অতীতকালের কোনো পার্মানেন্ট অভ্যাস, সেখানে হচ্ছে ইউজ টু। হ্যাঁ, আর যেখানে অতীতকালের পার্মানেন্ট অভ্যাস নয়, সেটাকে আমরা বলবো উড।
তাহলে এখানে আমাদের কি বুঝলাম আমরা? সাবজেক্টের পরে, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, কর্তার পরে কি বসছে? কর্তার পরে মূল ভার্বের পাস্ট ফর্মটা বসে যাচ্ছে। মূল যেটা ভার্ব তার পাস্ট ফর্ম আমরা বসিয়ে দিচ্ছি। আর কি বললাম? আর মূল ভার্বের হি ওয়ার্কড এভরি ডে, ইন দ্য ইভিনিং অথবা ইন দ্য মর্নিং, যা খুশি তুমি বলতে পারো, দুটোর যে কোনোটাই হতে পারে। আর যেটা বলছিলাম ইউজ টু এবং উড, ইউজ টু হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস, আর উড হচ্ছে অনিয়মিত অভ্যাস। উড হচ্ছে নিয়মিত অভ্যাস। সে রোজ সকালে কফি খেত, মনে করো সে রোজ সকালে কফি খেত, এটা ওর একটা অনেক দিনের অভ্যাস ছিল, তাই জন্য আমি এখানে হি ইউজ টু টেক কফি ডেইলি সে তুমি সকালে বললে ইন দ্য মর্নিং, আর বিকেলে বললে ইন দ্য আফটারনুন, যা খুশি যেটা খুশি বলতে পারো। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। অনিয়মিত অভ্যাস, অনিয়মিত অভ্যাস যদি আমরা বলি সেখানে আমরা বলবো উড, আর নিয়মিত অভ্যাস বললে আমরা সেখানে ব্যবহার করব ইউজ টু, আমরা সেখানে ব্যবহার করব ইউজ টু। এই হচ্ছে মোটামুটি রকমভাবে আমাদের প্রেজেন্ট আর পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে বিশেষ কোনো ঝামেলা নেই, বা এটা বুঝবার অনেক বড়সড় কিছু নেই, এটার জন্য খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। মোট কথা, পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্মটা বসবে সাবজেক্টের পরে, ভার্বের পাস্ট টেন্সটা বসবে সাবজেক্টের পরে, আর এর মধ্যে তেমন কিছু নেই। এবার আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি জিনিস? অতীতকালে কোনো ঘটনা বেশ কিছু সময় ধরে চলেছিল। অতীতকালে কোনো ঘটনা যদি বেশ কিছু সময় ধরে চলে থাকে, তবে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকবো। তাহলে সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। অতীতকালে কোনো ঘটনা যদি বেশ কিছু সময় ধরে চলে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো, উদাহরণ দিতে পারি, সে দোকানে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে এটার ফরমেশন বা গঠন প্রণালীটা কীরকম হবে? হি ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে এলাকা একটা ওয়াজ লাগিয়েছি। ওয়াজের কিন্তু অনেক রকম ব্যবহার হয়। এর আগে তোমাদের আয়ের পরে ইজ বসানো সব শিখিয়ে দিয়েছিলাম। আয়ের পরে এম বসানো, আয়ের পরে সব কিছু বলেছিলাম প্রেজেন্টে। আজকে দেখো ওয়াজ শব্দটাও কিন্তু অনেক রকম ব্যবহার হয়ে থাকে। তার যাই হোক, আমরা এখন সাধারণভাবে আলোচনা করছি যে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস করলে আমরা কি করব? হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি ওয়াজ গোয়িং টু স্কুলটা কি হবে? যেমন সাবজেক্ট বা কর্তার পর ওয়াজ অথবা ওয়্যার বসবে, যেহেতু পাস্ট টেন্স। কার পাস্ট টেন্স এটা? বি ভার্বের পাস্ট টেন্স। বি ভার্বটা কি জিনিস? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। এই অ্যাম, ইজ, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বসবে, যার সাথে যে নিতে চাইবে সেখানেই হবে। তাহলে এখানে সে বিদ্যালয়ে যাচ্ছিল, তাহলে অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছিল। সে দোকানে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু শপ। সে স্টেশনে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্টেশন। হি না হয়ে যদি আমরা দে বলি, তাহলে দে থাকলে আর ওয়াজ হবে না, দে থাকলে ওয়্যার হবে, কারণ দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, তার সাথে ওয়্যার হয়। উই এর সাথে ওয়্যার হবে, উই এর সাথে ওয়্যার হবে, ইউর সাথে ওয়্যার হবে, হির সাথে ওয়াজ হবে, সি এর সাথেও ওয়াজ হবে। সিঙ্গুলার নাম্বার যখন আমরা ব্যবহার করছি, তখন তার সাথে ওয়াজ, আর প্লুরাল নাম্বার ব্যবহার করলে ওয়্যার। এটা হচ্ছে সাধারণ কথা। আর ইউ শব্দটাতে ইংরেজিতে তুমি এবং তোমরা দুটোই বোঝানো হয়, তাই ইউর সাথে আমরা ওয়্যার কথাটাই ব্যবহার করব, ইউর সাথে ওয়াজ ব্যবহার করব না। তাহলে ইউর সাথে যেমন প্রেজেন্ট টেন্সে আর ব্যবহার হয়, পাস্ট টেন্সে ওয়্যার ব্যবহার হয়। তাহলে এখানে ইউর সাথে ইউ ওয়্যার, আমরা তুমি ভাত খাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং রাইস। এখানে ওয়্যার হলো, ইউ ওয়্যার ইটিং রাইস। তাহলে ইউর সাথে আমরা ওয়্যার ব্যবহার করছি। এর আগের দিন তোমাদের বলেছিলাম আয়ের সাথে কত কিছু ব্যবহার করা যায়, ইউর সাথেও ব্যবহার করা যায়।
ইউটাকে যদি তুমি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দাও, ইউটাকে যদি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে যাও, অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে ঘিরতে হবে। তাহলে কিন্তু এখানেও সেই আয়ের মতন করতে পারো, ইউ ইজ এ প্রোনাউন। ইউটা ইনভার্টেড কমার মধ্যে ঘেরা থাকলে ইজ এ প্রোনাউন, সেখানে ইউর পরে ইজ ব্যবহার করা যেতে পারে এবং সেন্টেন্স কারেক্ট, সেখানে সেন্টেন্স ভুল নয়। ইউর পরে ইজ বসিয়ে তুমি ইউ ইজ এ ওয়ার্ড বলতে পারো, ইউ ইজ এ প্রোনাউন যেমন বলতে পারো, ইউ ইজ এ ওয়ার্ডও বলতে পারো। তাহলে এইরকম এইগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের জানতে হবে যে এগুলো কিভাবে কিভাবে কি হচ্ছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আলোচনা করলাম কি জিনিস, পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো ঘটনা শুরু হয়েছিল এবং চলেছিল কিছু সময় ধরে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তার উদাহরণস্বরূপও আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে তার উদাহরণস্বরূপও কি হবে। তাহলে উদাহরণস্বরূপ আমরা যেমন ধরো আমরা মাঠে খেলছিলাম, আমরা মাঠে খেলছিলাম কি হবে? উই ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওয়্যার হলো, উইয়ের সাথে ওয়্যার হলো, এখানে ওয়াজ ব্যবহার করলাম না, পুরের নাম্বার ছিল, তাই জন্য আমরা ওয়্যার শব্দটা ব্যবহার করলাম। উই ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, এইরকম উই ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড আমরা ব্যবহার করলাম। যেমন ধরো অনিকেত ভাত খাচ্ছিল, অনিকেত ওয়াজ ইটিং রাইস। অনিকেত একটা ছেলের নাম, একজন সেখানে, তাহলে সেখানে আমরা ওয়াজ করলাম অনিকেত ওয়াজ ইটিং রাইস। এই এর মধ্যে আর আমার খুব বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের গ্রামার অনেক কিছু শিখতে হবে। আমাদের গ্রামারে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সমস্ত দিকে আমাদের যেতে হবে। তাই জন্য আমরা অত যেটুকু তোমাদের না জানলে চলবে না, এবং ফরমেশনটা ভালো করে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কিভাবে তৈরি করতে হয়, গঠনটা কিভাবে করতে হয়। যখনই আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে যাব, তাহলে সাবজেক্ট বা কর্তার পরে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে একটা ওয়াজ অথবা ওয়্যার বসবে, এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস হলেই, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও আইএনজি হবে, পাস্ট কন্টিনিউয়াস হলেও আইএনজি হবে, ফিউচার কন্টিনিউয়াস হলেও আইএনজি হবে। এই যে আইএনজি কথাটা আমাদের যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে সাধারণভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিবরণ। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াসের পরের রয়েছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে, যেমন প্রেজেন্ট পারফেক্ট আমরা করেছিলাম আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এইখানে আই হ্যাড ডান দিস ওয়ার্ক। এখানে হ্যাভের জায়গায় হ্যাড হলো। হ্যাভ ভার্ব সম্পর্কেও তোমাদেরকে পরে বলবো। হ্যাঁ, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, হ্যাভ একটা ভার্ব, এটাকে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এখানে হ্যাভটা কি হলো? হ্যাভটা হলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব না। এখানে ডু থেকে ডান হয়েছে, ওইটা হচ্ছে মেইন ভার্ব। তা যাই হোক, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এই যে সেন্টেন্সটা বললাম, এখানে আই হ্যাড ডান দিস ওয়ার্ক যখন বলবো, তখন সেটা পাস্ট পারফেক্ট হলো আই হ্যাড ডান দিস ওয়ার্ক। আই হ্যাড ডান দিস ওয়ার্ক, এটা আমরা কি বললাম? আই হ্যাড ডান দিস ওয়ার্ক হচ্ছে পাস্ট পারফেক্টের উদাহরণ। আই হ্যাড ডান দিস ওয়ার্ক, তাহলে এটার ফরমেশনটা কি হলো? এখানে হ্যাড বসবে, এখানে হ্যাভও বসবে না, অন্য কিছু বসবে না, হ্যাড কথাটাই বসবে। সিঙ্গুলার থাকুক আর প্লুরাল থাকুক, হ্যাড কথাটা বসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন, গান, কিল, কিল্ড, কিল্ড, এইখানে পাস্ট পার্টিসিপল রূপটা হবে। এই হচ্ছে ব্যাপার, আর এর মধ্যে আর তেমন কিছু নেই। তবে এই পারফেক্টটা বুঝতে গেলে কতগুলো জিনিস আছে। পারফেক্টটাতে অনেক সময় দুটো ঘটনা থাকে, দুটো ঘটনার মধ্যে দুটোই অতীতকালের ঘটনা। তার মধ্যে যে ঘটনাটা বেশি আগে হয়েছে, সেখানে হ্যাড কথাটা হবে, সেটাতেই পাস্ট পারফেক্ট ব্যবহার করা হবে। আর যে ঘটনাটা অধিকতর পরে হয়েছে, সেটা কিন্তু সিম্পল পাস্ট হয়ে যাবে বা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তোমরা কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটাকে বুঝে নিতে পারবে। কয়েকটা উদাহরণ চাই, উদাহরণ দিলে তোমরা বুঝে নিতে পারবে। যেমন ধরো, ডাক্তার আসবার আগে রোগী মারা গিয়েছিল। এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে ডাক্তারের আসা, আর একটা হচ্ছে রোগী মারা যাওয়া। ডাক্তারের আসা এবং রোগী মারা যাওয়া দুটোর মধ্যে ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, তো রোগী মারা যাওয়া কাজটা আগে হয়ে গেছে, তারপরে ডাক্তার এসেছে।
তা যে কাজটা আগে হয়ে গেছে সেখানে আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করব। তাহলে সেখানে কিভাবে আমি লিখব? সেখানে আমাকে লিখতে হবে, যেহেতু রোগী মারা গেছে এটা আগে হয়েছে, তাই জন্য আমরা লিখব দি পেশেন্ট হ্যাড ডাইড। ওইখানে হ্যাড শব্দটা ব্যবহার হলো, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। Before the doctor came, the patient had died before the doctor came, অথবা the patient had died before the doctor arrived. Before the patient had died, এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে পেশেন্টের মারা যাওয়া, আরেকটা হচ্ছে ডাক্তারের আগে আসা। কোন কাজটা আগে হয়েছে? যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটাতেই আমি হ্যাড শব্দটা ব্যবহার করবো, পাস্ট পারফেক্ট ব্যবহার করব। বাকি যে কাজটা অধিকতর পরে হয়েছে সেই কাজটাতে সিম্পল পাস্ট ব্যবহার করব। এইবার এখানে এই যে উদাহরণটা দিলাম, ডাক্তার আসিবার আগে রোগী মারা গিয়েছিল, রোগী আগে মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরও এরকম উদাহরণ নিতে পারবো, সে আসার আগে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। সে আসার আগে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। তা আমার বাড়ি থেকে চলে যাওয়াটা আগে হয়েছে, আই হ্যাড লেফট হোম, সেখানে হ্যাড লাগালাম। আই হ্যাড লেফট হোম বিফোর হি কেম। তাহলে বিফোর হি কেম, আই হ্যাড লেফট হোম বিফোর হি কেম, আই হ্যাড লেফট হোম বিফোর হি কেম। তাহলে এখানে কি হলো? দেখলে যে কাজটা আগে হয়েছে সে কাজটার আগে আমি পাস্ট পারফেক্ট করেছি, আর যেটা পরে হয়েছে সেটাকে আমি সিম্পল পাস্ট করেছি। এই হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়ম, আর কিছু নয়। আমরা ধরো আরো একটা উদাহরণ, আমরা ধরো এয়ারপোর্টে পৌঁছবার আগেই প্লেনটা ছেড়ে দিয়েছিল। এখানে দুটো কাজ, আমাদের এয়ারপোর্টে পৌঁছানো আর প্লেনটা ছেড়ে যাওয়া। তাহলে কোন কাজটা আগে হয়েছে? প্লেনটা ছেড়ে গেছে। তাহলে কি হবে? দি প্লেন হ্যাড লেফট দ্য এয়ারপোর্ট, দ্য প্লেন অথবা এরোপ্লেনও বলতে পারো, প্লেনও বলতে পারো, দ্য এরোপ্লেন হ্যাড লেফট এয়ারপোর্ট বিফোর উই রিচড দেয়ার। বিফোর উই রিচড দেয়ার বললেই হবে, বিফোর উই রিচড দেয়ার কথাটা বললেই হবে। তাহলে আমি কি বললাম? এখানে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে, যে কাজটা আগে ঘটে গেছে সেই কাজটাতে তোমার কি হবে? সেই কাজটি পাস্ট পারফেক্ট হবে। আর যেটা অধিকতর পরে বলেছে সেটা সিম্পল পাস্ট হবে। এইটা খেয়াল রাখতে হবে, কারণ এইরকম ধরনের অনেক সেন্টেন্স আছে। এইবার সেই সেন্টেন্সগুলো নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো, পরবর্তীকালে আমিও তোমাদের কিছু কিছু সেন্টেন্স দিয়ে দেবো, যদি প্র্যাকটিস করো তাহলে কি হবে? তাহলে তোমরা বুঝতে পারবে এই পাস্ট পারফেক্টের এইটাই হচ্ছে বক্তব্য, যে কাজটা আগে ঘটে গেছে সেটাতে হ্যাড হবে, পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হবে। যদি দুটো ঘটনা অতীতকালে ঘটে গিয়ে থাকে, দুটো ঘটনা অতীতকালে ঘটেছে, তাই একটা কি হলো? একটা হলো পাস্ট পারফেক্ট, কোনটা হলো? যেটা আগে ঘটেছে, আর যেটা অধিকতর পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হলো। এই হচ্ছে, ধরো আমরা স্টেশনে পৌঁছবার পরে ট্রেনটা ছাড়লো, দেখো এখানে কিন্তু একটু অন্যরকম। আমরা স্টেশনে পৌঁছবার পরে ট্রেনটা ছাড়লো, কোন কাজটা আগে হয়েছে? আমরা স্টেশনে পৌঁছবার পরে, আমাদের স্টেশনে পৌঁছানোটা আগে হয়েছে। তাহলে এটার আনসার কি হবে? দি ট্রেন স্টার্টেড after we had reached the station. The train started after we had reached the station. তাহলে পরে, এখানে কিন্তু পরে শব্দটা বলছি। আমরা স্টেশনে পৌঁছবার পরে ট্রেনটা ছাড়িয়েছিল। The train started after we had reached the station, after we had arrived the station, যা বলতে পারো। তাহলে এখানেও দুটো কাজ আছে, দুটো কাজের মধ্যে পাস্ট পারফেক্ট কোনটাতে করছি? যেটা আগে হয়েছে, আর যেটা অধিকতর পরে হয়েছে সেটাতে আমি সিম্পল পাস্ট করে দিচ্ছি। এটা পরে দিয়ে বলেছি, আগে যেগুলো আগের কথা বলেছি এটা পরে বলেছি। তাহলে প্রেজেন্ট টেন্সের যেরকম চারটে ভাগ, এখানেও চারটে ভাগের কথা বলেছি। পাস্ট পারফেক্ট সম্পর্কে আমাদের এর থেকে বেশি কিছু বলবার নেই। তাহলে তবে কথা হচ্ছে যে পাস্ট, সিম্পল পাস্টের সাথে এটার তফাৎটা কি? সিম্পল পাস্টের সাথে এটার তফাৎ কি? খুব সূক্ষ্ম তফাৎ রয়েছে। যেমন আমি খেয়েছিলাম I ate, আমি গতকাল খেয়েছিলাম
আই হ্যাড ইটেন ইয়েস্টারডে। যখনই টাইমটা বলে দিচ্ছি আমি, সময়টা যখন বলে দিচ্ছি, তখন কিন্তু ওইখানে পাস্ট পারফেক্ট হলো। না হলে তুমি সিম্পল পাস্ট করতে পারো, দুটোর মানেটা খুবই কাছাকাছি এবং ইউজটাও খুব কাছাকাছি। যদি টাইমটা বলে দেওয়া হয়, সময় যদি বলে দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে পাস্ট পারফেক্ট তোমাকে করতে হবে। আর যদি এমনি সিম্পল বলে, তাহলে তোমার সেখানে করবার দরকার নেই। সিম্পল বললে তোমার সেখানে কিছু করবার দরকার নেই। আচ্ছা, যেমন ধরো অনিত গতকাল ফুটবল খেলেছিল। অনিল হ্যাড প্লেড ফুটবল ইয়েস্টারডে। হ্যাড প্লেড, শুধু বলতাম অনিল ফুটবল খেলেছিল, অনিল প্লেড ফুটবল। কিন্তু গতকাল যখনই বলছি আমি টাইমটা ব্যবহার করে দিচ্ছি, তখনই কিন্তু আমি হ্যাড প্লেড কথাটা ব্যবহার করলাম। এগুলো একদম সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার নেই। আচ্ছা, যেমন ধরো সে ভাত রান্না করেছিল, হি কুকড রাইস। আর সে কাল ভাত রান্না করেছিল, হি হ্যাড কুকড রাইস ইয়েস্টারডে। হি হ্যাড কুকড রাইস ইয়েস্টারডে। তাহলে এখানে যখনই সময় বলে দেওয়া হচ্ছে, তখন সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট করে ফেলছি। সেখানে আমরা পাস্ট পারফেক্ট করে ফেলছি। আচ্ছা, সে সত্য কথা বলেছিল, হি স্পোক দ্য ট্রুথ। সে গতকাল সত্য কথা বলেছিল, হি হ্যাড স্পোকেন দ্য ট্রুথ ইয়েস্টারডে। হ্যাড স্পোকেন দ্য ট্রুথ ইয়েস্টারডে। সে হ্যাড স্পোকেন দ্য ট্রুথ ইয়েস্টারডে। তাহলে এটার গঠন প্রণালীতে আমরা কি বলেছি? পারফেক্টের গঠন প্রণালীতে একটা হ্যাড আসবে আর ভার্বের থার্ড ফর্মটা হবে। থার্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্মটা হবে। এটা ভালো করে মনে রাখলেই হবে। পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড হবে, আর পাস্ট পারফেক্ট করতে হ্যাড হবে এবং পাস্টের এবং মূল ভার্বের থার্ড ফর্মটা হবে। এই হচ্ছে ব্যাপার। হি হ্যাড কুকড রাইস ইয়েস্টারডে, যেহেতু সময়টা বলে দেওয়া আছে, তাই জন্য হি হ্যাড কুকড রাইস ইয়েস্টারডে, এটা করা হলো। আচ্ছা, সে ব্রেকফাস্ট খেয়েছিল, হি টুক ব্রেকফাস্ট। সে সকালে ব্রেকফাস্ট খেয়েছিল, হি হ্যাড টেকেন ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। যেই আমি টাইমটা বলে দিচ্ছি, তখনই সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, নাহলে সিম্পল পাস্ট করতে পারো তুমি। সেই জন্য সময় বলা থাকলেই আমরা সেখানে পাস্ট পারফেক্ট করে ফেলতে পারি। এবার আমরা চলে আসব, পারফেক্ট হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল, আর ইনডেফিনিট হয়ে গেল। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি জিনিস? আগেও বলেছি প্রেজেন্টের সময় পারফেক্টেরও বৈশিষ্ট্য থাকবে, কন্টিনিউয়াসেরও বৈশিষ্ট্য থাকবে। পারফেক্টের এখানে পাস্ট পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে হ্যাড, আর কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের শেষে আইএনজি, দুটোই থাকবে। তার মাঝখানে কি ঢুকবে? ওখানে যেমন বিন ঢুকেছিল, এখানেও ঢুকবে। এখন এটা কি হচ্ছে? অতীতকালে কোনো একটা ঘটনা, অতীতকালে কোনো একটা ঘটনা অন্য একটা ঘটনার পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলেছিল। অতীতকালে কোনো একটা ঘটনা অন্য কোনো ঘটনার আগে পর্যন্ত যদি চলেছিল, আগে পর্যন্ত কিছু সময় ধরে চলেছিল, এটা যদি বোঝানো হয়, তাহলে আমরা সেটাকে বলে ফেলতে পারি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি আসবার আগে তারা খেলছিল। দুটো কাজ হয়েছে, দুটো কাজই অতীতকালে হয়ে গেছে। আমি আসবার আগে তারা খেলছিল, তাহলে দুটো কাজের মধ্যে এখানে কি হবে? দে হ্যাড বিন প্লেয়িং। দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল। বিফোর আই কেম, বিফোর আই কেম, আমি আসার আগে। তাহলে দেখো এখানে হ্যাড বিন প্লেয়িং হলো, আমি আসবার দুটো কাজ হয়েছিল। দুটো কাজ এখানে পরিষ্কার করে বললাম, দুটো কাজ ঘটবে, একটার আগে আরেকটা বেশ কিছুক্ষণ ধরে চলবে। এইটা বোঝালে আমরা পাস্ট। আচ্ছা, এটা হচ্ছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হয়ে গেল। তাহলে প্রেজেন্ট, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও সংজ্ঞাটাও বলে দিলাম। এবার গঠন প্রণালী বলছি। গঠন প্রণালী মানে এটা ফরমেশনটা কি করে হবে? ফরমেশন হচ্ছে, এটারও ফরমেশন সেই আছে, একটা হ্যাড লাগবে আর ভার্বের শেষে আইএনজি লাগবে। হ্যাড এবং ভার্বের শেষে আইএনজির মাঝখানে একটা বিন শব্দ লাগবে। তাহলে দে হ্যাড বিন প্লেয়িং বিফোর আই কেম, দুটো ঘটনার মধ্যে যেটা নাকি দে হ্যাড বিন প্লেয়িং বিফোর আই কেম। তাহলে এই দুটো ঘটনা চলেছে,
দুটো ঘটনা চলবার জন্য দুটো ঘটনাতে একটা হলো সিম্পল পাস্ট হয়ে গেল, আরেকটা হয়ে গেল পাস্ট পারফেক্ট হয়ে গেল, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ মাঝখানে বিনটা বসে ওটা আইডেন্টিফাই করে দিল এটা যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ধরো বাবা আসবার আগে আমি 3 ঘন্টা যাবৎ খেলিতেছিলাম। I had been playing, I had been playing for 3 hours before father came. I had been playing for 3 hours before father came. বাবা আসার আগে আমি 3 ঘন্টা খেলছিলাম। একই সিম্পল, এটার সূত্রটা সেই একই রকম, এতে অন্য কোনো ব্যাপার নেই, এটাও সোজা। তাহলে আমার বোন 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছিল, এটাও তাই। My sister had been suffering from fever for 7 days. Had been suffering from fever. এখানে সাফার শব্দটা ভার তার শেষে আইএনজি যোগ হয়েছে, আর হ্যাডের পরে বিন এসেছে, হ্যাডও হয়েছে, হ্যাড বিন সাফারিং। তাহলে এখানে হ্যাড বিন সাফারিং হওয়ার জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, তাই জন্য এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। ধরো তিনি যখন আসেন আমি তখন খাচ্ছিলাম, হ্যাঁ, তিনি যখন আসেন আমি তখন খাচ্ছিলাম, এটাও একটা উদাহরণ। আই হ্যাড বিন ইটিং হোয়েন হি কেম। আমার খাওয়াটা আগে হচ্ছিল, তাই ওই জন্য ওখানে হ্যাড বিন ইটিং হলো। হোয়েন হি কেম সে এসেছে পরে, তাই জন্য ওটা পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট হলো। এইরকমভাবে বি ভার্বের মূল ভার্বের রূপগুলো হচ্ছে এম, ইজ, আর। পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ, ওয়্যার। এই বি ভার্ব নিয়ে বলবার আছে, সেটা হচ্ছে বি ভার্ব আমরা কখনো কখনো মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, আবার বি ভার্বটাকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়। ডু ভার্বও তাই, হ্যাভ ভার্বও তাই। ডু ভার্ব, হ্যাভ ভার্ব তাই, এগুলো তাই। ওয়াজ শব্দটাও কিন্তু এরকম রয়েছে। বি ভার্বের একটা রূপ আছে ওয়াজ, সেই ওয়াজ শব্দটাও কিন্তু একই ব্যাপার আছে। ওয়াজ শব্দটা 2-3 রকমভাবে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে তোমার নিজের আইডেন্টিটি দেওয়ার জন্য হতে পারে, যে অতীতকালে তুমি একজন কোনো একটা সময় তুমি একটা রিপোর্টার ছিলে, আই ওয়াজ এ রিপোর্টার। এই আই ওয়াজ এ রিপোর্টার মানে কি তোমার একটা আইডেন্টিটি প্রকাশ করলে তুমি, সেইখানে ওয়াজ শব্দটা ব্যবহার করা যেতে পারে। আই ওয়াজ এ পেইন্টার, একটা সময় আমি পেইন্টার ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, একটা সময় আমি ডাক্তার ছিলাম, এখন আমি ছেড়ে দিয়েছি প্র্যাকটিস করা। তেমন সেই রকম আই ওয়াজ এ লয়ার, এইরকম ধরনের আমরা বলতে পারি। একটা হচ্ছে তোমার আইডেন্টিটি প্রকাশ করা বা পরিচয় দেওয়া, সেখানে হতে পারে তোমার প্রফেশন, পরিচয় বা আইডেন্টিটি প্রকাশ করা, সেটা হতে পারে। আরেকটা হচ্ছে কাজ প্রকাশ করা, কাজ হতে পারে। কাজটা কি? যেমন ধরো সেটাও এই একই রকম জিনিস, হি ওয়াজ এ কুক। তারপরে ওইটাও আইডেন্টিটি প্রকাশ করার মতনই। দে ওয়্যার সিঙ্গার্স, এরকম দের সাথে আমরা ওয়্যার ব্যবহার করলাম, এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে তোমার কোনো অনুভূতি প্রকাশ করাতেও ওয়াজ ব্যবহার হতে পারে। আই ওয়াজ স্যাড, এখানে কিন্তু তোমার আইডেন্টিটি তুমি প্রকাশ করছো না, এখানে তোমার আইডেন্টিটি তুমি প্রকাশ করছো না। এর আগে যেটা বললাম, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ পেইন্টার, আই ওয়াজ এ টিচার, ওগুলোতে কোনো কাজ করা বোঝায় না, ওগুলোতে কোনো কাজ করা বোঝায় না, অথবা ওগুলোতে কোনো কাজ করা তো বোঝাচ্ছেই না, সেই জন্য ওগুলো শুধুমাত্র পরিচয় বোঝাচ্ছে, তোমার প্রফেশন বোঝাচ্ছে। পরিচয় বা তোমার প্রফেশন, তোমার নিজস্ব পেশাটা কি, সে পেশাটা সেখানে বোঝানো হচ্ছে। এনিওয়ে, যেমন ধরো দে ওয়্যার সিঙ্গার্স, এখানেও তাই। এছাড়া যেটা বললাম অনুভূতি প্রকাশ করাতেও ওয়াজ কথাটা ব্যবহার হয়। আই ওয়াজ স্যাড, আই ওয়াজ সরি, আই ওয়াজ হ্যাপি। হ্যাঁ, আই ওয়াজ হ্যাপি, এটা কিন্তু তোমার কোনো কাজ প্রকাশ করছে না ঠিকই, তোমার আইডেন্টিটিও প্রকাশ করছে না, তোমার পরিচয় প্রকাশ করছে না, কিন্তু তোমার একটা অনুভূতি প্রকাশ করছে, এইখানে ওয়াজ কথাটা ব্যবহার হতে পারে। যেমন হি ওয়াজ ওরিড, হতে পারে। যেমন হতে পারে একটা ফুটবল খেলা দেখেছি আমি, আই ওয়াজ এক্সাইটেড। তাহলে এখানে অনুভূতি প্রকাশ করা হচ্ছে, তোমার মনের একটা ভাব,
একটা আবেগ প্রকাশ করাতে কিন্তু ওয়াজ কথাটা ব্যবহার হতে পারে, ঠিক আছে? অথবা তুমি কোনো কাজ, এই দুটোতে কোনো কাজের কথা বলা হয়নি, এগুলো দুটোতেই কিন্তু এর আগে যে দুটো বললাম ওয়াজ ব্যবহার করাতে, দুটোতে কাজের কথা বলা হয়নি। এবার কাজের কথায় আসবো। এবার পাস্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা কাজের কথা আসবো। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম, সেখানে ওয়াজ ব্যবহার হলো। এখানে কিন্তু কোনো একটা কাজ ব্যবহার করা হয়েছে, কাজের কথা বলা হয়েছে এখানে। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এখানে কাজের কথা আমরা বলেছি। যেমন ধরো ইউ ওয়ার ওয়ার্কিং দেয়ার, তুমি সেখানে কাজ করছিলে। আইয়ের সাথে ওয়াজ, ইউর সাথে ওয়্যার হলো, এটা এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। ইউ ওয়ার ওয়ার্কিং দেয়ার, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার এখানে কাজ বোঝাচ্ছে, এটাতে কাজ বোঝানো হচ্ছে। কাজ বোঝানো গিয়েতে কি হয়েছে, আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমার একটা কাজ বোঝাচ্ছিল, আর হি ওয়াজ ওয়ার্কিং দেয়ার বা অথবা ইউ ওয়ার ওয়ার্কিং দেয়ার এটাও একটা কাজ বোঝাচ্ছে। তারপরে হি ওয়াজ ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটা করছিল, এটাও কিন্তু ওয়াজ ব্যবহার হয়েছে, কিন্তু এখানে কাজ বোঝানো হয়েছে, হি ওয়াজ ডুইং দিস ওয়ার্ক। তাহলে এগুলোতে কাজ বোঝানো হচ্ছে, তাহলে কাজও ব্যবহার করা হচ্ছে, বোঝানো হচ্ছে, অনুভূতি হচ্ছে, আর আইডেন্টিফিকেশন দেওয়া আছে, নিজের আইডেন্টিফিকেশন দেওয়া আছে। ওয়াজ দিয়ে আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পারি। এরপরে তোমরা যখন তোমাদের ভয়েস করাবো দেখবে তোমরা প্যাসিভ করতে গেলে আমরা ওয়াজ ব্যবহার করেছি। হি ওয়াজ কল্ড, তাহলে যেমন হি ওয়াজ কল্ড, মাই মাদার ওয়াজ কল্ড, মাই মাদার ওয়াজ কল্ড, সেখানে ওয়াজ ব্যবহার হয়েছে, সেখানে প্যাসিভ ব্যবহার করতে। হ্যাঁ, সেখানে কিন্তু তোমার ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, কলটা হচ্ছে মূল ভার্ব, তা থেকে আমি কল্ড ব্যবহার করেছি, সেটা থার্ড ফর্মটা আমাদের বসেছে। তাহলে যেমন ধরো দে ওয়্যার বিটেন, তাদেরকে খুব মারা হয়েছিল, এখানে ওয়্যার হয়েছে, আইয়ের সাথে ওয়াজ হলো, দের সাথে ওয়্যার হলো। তাহলে এই যে সেন্টেন্সগুলো, মাই মাদার ওয়াজ কল্ড অথবা দে ওয়্যার বিটেন অথবা ধরো দে ওয়্যার অ্যারেস্টেড, এগুলোতে আর ওয়্যার শব্দটা ব্যবহার করছি পাস্ট টেন্সের জন্য। তাহলে ওয়াজ ওয়্যার এই সমস্ত জায়গাও ব্যবহার হয়ে থাকে সিঙ্গুলার প্লুরালে। তাকে খাওয়ানো হয়েছিল, সেইখানেও এই ধরনের শব্দ ব্যবহার করেছে। যেমন ধর একটা কুকুরকে তুমি তাড়িয়ে দিয়েছো, দি ডগ ওয়াজ ড্রিভেন, এখানে ওয়াজ ব্যবহার করেছে। এগুলো সব প্যাসিভ ব্যবহার হচ্ছে, এগুলো সবই প্যাসিভ ব্যবহার হচ্ছে। দি ডগ ওয়াজ ড্রিভেন, এইরকম দি টাইগার ওয়াজ কিল্ড, দ্য টাইগার ওয়াজ কিল্ড, এখানেও তাই, দ্য টাইগার ওয়াজ কিল্ড। তাহলে যেমন ধর তোমাকে কোন খবর দেওয়া হয়েছে, ইউ ওয়্যার রিপোর্টেড, এই ধরনের শব্দগুলো আমরা, এগুলোতে তোমার আইডেন্টিফিকেশন হচ্ছে না, এগুলোতে আইডেন্টিফিকেশন হচ্ছে না, কিন্তু অন্য জিনিস এগুলোতে বোঝানো হচ্ছে প্যাসিভ করে, অর্থাৎ প্যাসিভও এই ব্যবহার করা যেতে পারে। এবার ধরো ডু ভার্ব সম্বন্ধে তোমাদের বলছি। আচ্ছা, না, ডু ভার্ব সম্বন্ধে আজকে আর আমি বলবো না, কারণ দ্য টাইম ইজ আপ, অনেকক্ষণ হয়ে গেছে, বেশিক্ষণ দিলে আমার তোমাদের হতে পারে। বাকিটা আমি এরপরে ডু ভার্ব সম্বন্ধে আলোচনা করব। ডু ভার্ব একটা খুব সুন্দর জিনিস, ওটাকে আমরা হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি, আবার আমরা মেইন ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। কিভাবে করতে পারি, কেমনভাবে হতে পারে, সেটা আমরা আমাদের পরের ক্লাসে আলোচনা করব। আজকের জন্য তোমাদের এইটুকুই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, কারণ এখন অত্যন্ত পরিস্থিতিটা ভালো যাচ্ছে না। তাই জন্য সকলের প্রতি বক্তব্য হচ্ছে তোমরা সাবধানে থেকো সবাই এবং ভালো থেকো। ওকে, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ।